আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি রৌশন আরা বেগম, প্রভাষক বাংলা, হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জ। আজ আমি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় বাক্যতন্ত্র সম্পর্কে আলোচনা করব। বাক্যতত্ত্ব ভাষাবিজ্ঞানের যে শাখায় বাক্যে ভাষার সূক্ষ্ম উপাদানগুলো কিভাবে পাশাপাশি বিন্যস্ত হবে এবং তাদের পারস্পরিক সম্পর্ক কেমন হবে তা আলোচিত হয়, তাকে বাক্যতত্ত্ব বলে। ভাষার মূল উপকরণ হলো বাক্য, আর বাক্যের মূল উপাদান হলো শব্দ বা পদ। শব্দে বিভক্তি যুক্ত হয়ে একটি পদ তৈরি হয়ে তা বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। যদিও কতগুলো শব্দ মিলে একটি বাক্য গঠিত হয়। এবারে আমরা জানব বাক্য কি এবং একটি সার্থক বাক্যের কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। শব্দ ভাষার ক্ষুদ্রতম একক, আর ভাষার বৃহত্তম একক হলো বাক্য। শব্দের পর শব্দ সাজিয়ে বা কয়েকটি শব্দের সমন্বয়ে বাক্য গঠন করা হয়। শব্দকে যখন বাক্যে ব্যবহার করা হয় তখন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করে শব্দকে পদে রূপান্তরিত করা হয়। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ। মনে রাখতে হবে, বাক্যের অন্তর্গত শব্দ বা পদগুলো হবে সুবিন্যস্ত। অবিন্যস্ত পদের সমন্বয়ে বাক্য হয় না। যখন কতকগুলো সুবিন্যস্ত পদ যুগে কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে। যেমন, কলেজে প্রতিদিন চড়ে, গাড়িতে নাফিসা সকালে যায়। এই উদাহরণটি লক্ষ্য করলে তোমরা দেখবে এখানে পদগুলো এলোমেলো বা অবিন্যস্ত রয়েছে। সম্পূর্ণরূপে বা স্পষ্টভাবে কোনো অর্থ বোঝা যায় না। কিন্তু যদি বলি নাফিসা প্রতিদিন সকালে গাড়িতে চড়ে কলেজে যায়, তাহলে এর অর্থ স্পষ্টভাবে বোঝা যায়। সুতরাং দেখা যাচ্ছে যে একটি বাক্য সার্থক বাক্য হতে হলে সেক্ষেত্রে কতগুলো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য সম্পর্কে এবারে আমি আলোচনা করব। বাক্য তৈরির ক্ষেত্রে ইচ্ছে মতো শুধু শব্দের পর শব্দ বসিয়ে গেলে তা বাক্য হয় না। সার্থক শব্দক্রম বা পদক্রম করেই বাক্য তৈরি করতে হয়। বাক্যের পদক্রমকে সুকৌশলে উপস্থাপনের মাধ্যমে বক্তা তার ভাবকে আকর্ষণীয়ভাবে পরিস্ফুটন করতে পারে। একটি সার্থক বাক্যের পদক্রমে তিনটি প্রধান গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক। 1 নম্বর আকাঙ্ক্ষা, 2 নম্বরে হচ্ছে আসক্তি, 3 নম্বরে হচ্ছে যোগ্যতা। এবারে প্রথমেই আকাঙ্ক্ষা সম্পর্কে আমি আলোচনা করব। আকাঙ্ক্ষা বাক্যের সম্পূর্ণ অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য এক পদ শোনার পর অপর পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে।
যেমন সূর্য দিনে ডট ডট, এই পর্যন্ত বললে বাক্যটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না। শ্রোতার আরও কিছু শোনার ইচ্ছা জাগে। বাক্যটি সম্পূর্ণভাবে মনোভাব প্রকাশ করবে তখনই যদি বলা হয় সূর্য দিনে আলো দেয়, তখন এটি সম্পূর্ণ অর্থবহ বাক্য হবে এবং এখানে আকাঙ্ক্ষার নিবৃত্তি হবে। তাহলে এই উদাহরণটি বিশ্লেষণ করলে দেখা যায় যে বাক্য যদি অসম্পূর্ণ থাকে, শ্রোতার যদি আরও কিছু শোনার ইচ্ছে থাকে, তাহলে সেটি সার্থক বাক্য হয় না। সার্থক বাক্য হতে গেলে আকাঙ্ক্ষার নিবৃত্তির প্রয়োজন। আসক্তি, এটি বাক্যের আরেকটি বৈশিষ্ট্য। মনের ভাব প্রকাশের উদ্দেশ্যে বাক্যের অন্তর্গত পদগুলোকে এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনের ভাব যথার্থভাবে প্রকাশে পদগুলো বাধা সৃষ্টি না করে। অর্থাৎ যে পদের পর যে পদ বসালে মনের ভাবটি সবচেয়ে স্পষ্ট ও সুন্দর হয়, মূলত বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস হচ্ছে আসক্তি। যেমন উভয়ই ঊর্ধ্বশ্বাসে দিলাম, তারপর দৌড় দিকে ভার্সিটির আমরা। এই উদাহরণটি লক্ষ্য করলে দেখা যায় যে এখানে পদ বিন্যাস সঠিক বা সুশৃঙ্খলভাবে না হওয়ার ফলে এটি সার্থক বাক্য হয়নি। বাক্যটিতে যথাযথভাবে পদ না বসানোর কারণে বাক্যটিতে আসক্তির গুণের অভাব রয়েছে। বাক্যটি হবে তারপর আমরা উভয় ইউনিভার্সিটির দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম, এবং তখন এটি সার্থক বাক্য হবে। যোগ্যতা বাক্যের আরেকটি বৈশিষ্ট্য। বাক্যের অন্তর্গত পদসমূহের পরস্পরের সঙ্গে অর্থগত এবং ভাবগত সঙ্গতিকে যোগ্যতা বলে। যেমন গরুগুলো গাছে উঠে গেলে পাখিরা নেমে এসে ঘাস খেতে লাগলো। এসব পদে আকাঙ্ক্ষার অপূর্ণতা থাকলেও অর্থগত ও ভাবগত সঙ্গতি নেই, অর্থাৎ এর যোগ্যতা নেই, ফলে এটি বাক্য হয়নি। কেননা বাস্তবে গরু কখনো গাছে ওঠে না এবং পাখিরাও মাঠে কখনো ঘাস খায় না। এটি অবাস্তব এবং বাস্তবের সঙ্গে মিল নেই। এখানে আকাঙ্ক্ষা এবং আসক্তির উপস্থিতি থাকা সত্ত্বেও বাস্তবের সঙ্গে ভাবের মিল না থাকার কারণে বাক্যটি যোগ্যতা সম্পন্ন বাক্য হয়নি, এবং এই যোগ্যতার অভাবে এটি সার্থক বাক্য হয়নি। একটি সার্থক বাক্য গঠন করতে হলে শব্দের অর্থগত এবং ভাবগত সঙ্গতি, অর্থাৎ শব্দের যোগ্যতার সঙ্গে বিষয়টি জড়িত থাকে। এছাড়াও আরও কতগুলো বৈশিষ্ট্য বাক্যে উপস্থিত না থাকলে সেগুলো সার্থক বাক্য হবে না। 1 নম্বরে হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা, 2 নম্বরে হচ্ছে বাহুল্য বর্জন, 3 নম্বরে হচ্ছে দুর্বোধ্যতা পরিহার, 4 নম্বরে হচ্ছে উপমা বা অলঙ্কারের সঠিক প্রয়োগ, 5 নম্বরে হচ্ছে বাগধারার সঠিক প্রয়োগ, 6 নম্বরে হচ্ছে গুরুচণ্ডালী দোষ পরিহার ও 7 নম্বরে হচ্ছে যথার্থ শব্দ প্রয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।